আমাদের মেয়েদের না দুবার জন্ম হয়, একবার মায়ের গর্ভ থেকে, আরেকবার হয় যখন তার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি চলে আসে, এইটা আমাদের মেয়েদের মধ্যে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। কি করে শ্বশুরবাড়িতে সে থাকবে, কি করে মানিয়ে গুছিয়ে শ্বশুরবাড়িতে তাকে টিকে থাকতে হবে সমস্ত অচেনা অজানা মানুষদের সাথে। আর শ্বশুরবাড়িতে টিকে থাকার জন্য শাশুড়ি হলো মেন। শাশুড়িকে যদি আপন করে নেওয়া যায়, শাশুড়ি যদি সেই বৌমাকে নিজের মেয়ের মতন মনে করে, তাহলে সেই শ্বশুরবাড়িতে টিকে থাকাটা কোনো ব্যাপারই না। 90 কেন 99 ভাগ খুব ইজি হয়ে যায় সেই মেয়ের পক্ষে শ্বশুরবাড়িতে টিকে থাকা। তো আজ আমি তোমাদের তাই বলবো যে শাশুড়িকে কিভাবে আপন করতে হয়, শাশুড়ির কিভাবে মন জয় করে শ্বশুরবাড়িতে, বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হয়। তো চলো আমি নিজের সংসারের কাজকর্ম করি আর তোমাদের সাথে এই টিপসগুলো একটুখানি আলোচনা করে নিই। প্রথমেই হচ্ছে, কখনো যতই তুমি কাজ বাজ রান্না বান্না সব খুব ভালো মতন পারো, সংসার গুছিয়ে করতে পারো না কেন, শ্বশুরবাড়িতে এসে প্রথমেই গিন্নিপনা দেখাতে নেই। মানে আমি সব জানি, সব পারি, সমস্ত সংসারের দায়িত্ব একেবারে নিজের কাঁধে মাথায় তুলে নিলাম, এই রকম দেখাতে নেই। দেখাতে হবে যে শাশুড়ির কাছ থেকে আমি সব শিখে নিচ্ছি। মা, আমাকে একটুখানি শিখিয়ে দাও, এটা তো আমি ভালো করে করতে পারি না, তুমি একটুখানি আমাকে শিখিয়ে দাও। এই রকম মানে শাশুড়িকে বোঝাতে হবে যে আমি তোমার কাছ থেকে সব কিছু শিখে নেব, আমি কিছু শিখে আসিনি। শাশুড়ি বলবে কিন্তু, কি শিখে এসছো এতদিন ধরে, বাবা মা কি শিখিয়েছে? কিন্তু মনে মনে সেই শাশুড়িরা এইটাই চায় যে আমার কাছ থেকে সব কিছু শিখে নিক, সে যেন আমার থেকে কম জানে। এই জিনিসটা যদি সে ফিল করতে পারে, সে কিন্তু খুব খুশি হয়। আর হচ্ছে তারপরে রান্না বান্না করতে গেলে সব কিছু জিজ্ঞেস করে নেবে। মা, এই ডালে কি ফোড়ন দেব, এই তরকারিটা কিভাবে করব, দেখো তো লবণটা ঠিক আছে কি না। এই জিনিসগুলো যদি শুনে নাও না শাশুড়ির কাছ থেকে, শাশুড়ি কিন্তু প্রথমে মুখ ঝামটা দেবে, বলবে এইটুকুও শিখে আসোনি, এইটুকুও জানো না, এত বড় ধাড়ি মেয়ে হয়ে গেছো, এইটুকুনি যা করতে পারো না, এইরকম বলবে। কিন্তু মনে মনে খুব খুশি হয় যে আমার কাছ থেকে সব কিছু শিখে নিচ্ছে। পাড়া প্রতিবেশীদেরকে গিয়ে বলে যে আমার বৌমা আমার কাছ থেকে এই সব কিছু শিখে নিচ্ছে, মনে একটা খুশি, একটা আনন্দ থাকে। তারপরে হচ্ছে শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া। সবাই খেয়ে নিই, যতই তোমার খিদে পাক না কেন, হ্যাঁ, সবাই খেয়ে নেওয়ার পরে একসাথে বসে খাবে। শাশুড়ি বলবে তুমি খেয়ে নাও, তা বলবে যে না আমি দিয়ে নিই, তুমিও দিয়ে নাও বা আপনি দিয়ে নিন, তারপরে একসাথে বসে খাবো। একসাথে বসে খেলে শাশুড়ির মন খুব ভালো হয়। তারপরে হচ্ছে শাশুড়ি যদি অসুস্থ থাকে না, তাহলে কিন্তু তার সেবা যত্ন মানে তাকে মানে টয়লেট বাথরুম করিয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, এই রকম না, একটু তার খোঁজ খবর নাও, সে ভালো আছে কি না। তারপরে ডাক্তার দেখাতে নিয়ে চলো, মা তোমার শরীরটা ভালো লাগছে না, চলো ডাক্তার দেখিয়ে আসি, এই রকম করা, এই রকম বলা। তাহলে কিন্তু সে বুঝবে যে আমার শুধু ছেলেই আমার যত্ন নিচ্ছে না, আমার কেয়ার নিচ্ছে না, আমার ছেলের সাথে যার বিয়ে হয়েছে সেও আমার যত্ন নিচ্ছে, সেও আমাকে ভালোবাসছে। আর সমস্যাটা কোথায় বলো তো? শাশুড়ির সাথে সমস্যাটা কেন হয়? যে কোনো ছেলেরা দেখবে মায়েদের প্রতি বেশি আসক্ত হয়, মায়েদের প্রতি বেশি টান থাকে। যে কোনো ছেলেদের মায়ের সাথে একটা আলাদাই বন্ডিং থাকে। আর এই বন্ডিংটা একটু হলেও নষ্ট হয়, খর্ব হয় যখন সে বিয়ে করে বউ নিয়ে আসে। তখন কিন্তু দেখবে একটা ছেলে অফিস থেকে বা কাজের থেকে ফিরে এসে আগে মা মা করে ডাকে, মায়ের হাতের থেকে জল শরবত চা যা হলো খেলো, ক্লান্ত শরীরে মায়ের পাশে এসে বসে, মায়ের কোলে মাথা রেখে শোয়। এই জিনিসগুলো কিন্তু বিয়ের পর নষ্ট হয়ে যায়। এই জিনিসটা ভাবার খুব
একটা গভীর জিনিস। এর মধ্যে কিন্তু মায়ের ইমোশন লুকিয়ে থাকে। সে কিন্তু ফিল করে যে আমার ছেলেটা আমার থেকে দূরে হয়ে যাচ্ছে, আর এই দূরে হওয়ার কারণ তার বউ। অন্য বাড়ির মেয়েটা এসে তার ছেলেকে তার থেকে দূরে করে দিচ্ছে। এই জিনিসটা যখন কাজ করে না, ওই কারণে কিন্তু বৌমারা যদি যত্ন নেয় তাহলে শাশুড়িরা খুব খুশি হয়। তখন বুঝতে পারে যে না, আমার ছেলেকে কিন্তু এই মেয়েটা পর করে দেয়নি। আমার ছেলে যেমন আমাকে ভালোবাসে, এই মেয়েটাও কিন্তু আমাকে ভালোবাসে, অতটা না হলেও বেশ অনেকটাই ভালোবাসে। আর তারপরে এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সকালের জলখাবার হয়ে গেছে। দই চিড়ে আমরা দুজনে খেয়েছি, দুজনে না, ও দই চিড়ে খেয়েছে, আমি দই রুটি খেয়েছি, আর ছেলেকে ম্যাগি করে দিয়েছি। আর তারপরে দেখো, এই চপারটার মধ্যে আমি লাউয়ের ঘন্ট করব বলে লাউ কুচিয়ে নিয়েছি। কুচাতে প্রথমত অনেকটা সময় লাগে, আর দ্বিতীয়ত আমার খুব কুচি কুচি হয় না, একটু মোটা মোটা থেকে যায়। ওই কারণে দেখো, এই চপারটার মধ্যে আমি কুচিয়ে নিলাম। এত সুন্দর কুচি হয়ে গেল বন্ধুরা, আমার যে এটা কি কাজের জিনিস হয়ে গেছে। মাত্র 150 টাকা দাম এটার, এত কাজের জিনিস যে কি বলবো। আমার বাবা বলল নিয়ে যাব, কিন্তু ব্যাগে জায়গাই হলো না। ঠিক আছে, আমি পরে নিশ্চয়ই পাঠিয়ে দেব। তো যেটা বলছিলাম, আর একটা পয়েন্ট হচ্ছে, অসুস্থ থাকলে তো সেবা যত্ন করবে, একটু খোঁজ খবর নেবে, তারপরে জিজ্ঞেস করবে তোমার কি খেতে ইচ্ছে করছে, একটু পছন্দের খাবার করে দেবে, যে খাও এটা, তাহলে মুখে রুচি আসবে। এইরকম জিনিস একটু করলে দেখবে মনটা খুব ভালো হয়ে যাবে, খুব আপন করে নেবে সে। আর হচ্ছে আরেকটা পয়েন্ট, বরের সাথে যদি তোমরা মাঝে মাঝে তো ঘুরতে যাবেই, যখন বেরোবে না ঘুরতে, তখন না তার জন্য কিছু একটা জিনিস নিয়ে আসবে। খাওয়ার জিনিসই বলো, বা পরার জিনিস বলো, বা পার্স, বা কিছু রান্নার কোনো বাসনপত্র বলো, বা যে কোনো কিছু একটা যদি তার পছন্দের কিছু নিয়ে আসো না, দেখবে সে কিন্তু আলাদাই একটা ফিলিংস আসে। সে কিন্তু খুব খুব খুশি হয়। অল্প ছোটোখাটো ছোট জিনিস আনলেও সে কিন্তু খুব খুশি হবে। তার খাওয়ার জিনিস, তার পছন্দের জিনিসও আনতে পারো। তো এই রকম করে যদি চলো না, তাহলে কিন্তু শাশুড়ির মনটা অনেকটাই জয় করা যায়। আর আমাদের মেয়েদের তো কি বলো তো, দ্বিতীয়বার জন্ম হয়, আর শ্বশুর বাড়িতে যদি শাশুড়ি নিজের আপন হয়ে থাকে না, শাশুড়িকে যদি আমি কি বলবো, মন জয় করে নিতে পারি, তাহলে 90 কেন 99 ভাগ আমরা শ্বশুর বাড়িতে বেশ ভালো মতন টিকে থাকতে পারি। শাশুড়ি তাহলে অন্য কেউ যদি একটু মুখ করে বা অপমান করে, অযত্ন করে, তাহলে কিন্তু শাশুড়ি তোমায় সাপোর্ট করবে, বলবে যে কেন এরকম করছিস, সে সাপোর্ট করবে। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এর অন্যথাও হয়। হাজার যত্ন নিলেও, হাজার আদর আপ্যায়ন করলেও অনেকে আপন হয়ই না, সেই অত্যাচার জ্বালাতন করেই যায়। অনেক ক্ষেত্রে হয় এটা, আমি জানি, আমি দেখেছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যদি ভালো হয় না, তার যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, তাহলে কিন্তু শাশুড়িকে আপন করে নেওয়াই যায়, যদি তার কোনো খারাপ উদ্দেশ্য না থাকে তাহলে। তো চলো, এইবার দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। বাবানকে ফল কেটে দিয়ে এসছি, আর এই দেখো এই চিপসটাও নিয়ে এসছে, আলু ভাজা, এত দারুণ খেতে, ডালের সাথে অসাধারণ লাগে খেতে। তো চলো, সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবার একটা বিউটি টিপস দিয়ে দিই। দেখো, টমেটোর পাল্পটা নিয়ে নিয়েছি, ভেতরের রসটা, তার মধ্যে হাফেরও হাফ লেবুর রস আমি চেপে দিলাম, আর তার মধ্যে মুলতানি মাটি আর চন্দন পাউডার আমার গোলাই থাকে, সেইটা আমি দিয়ে দিলাম। পাউডারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি এইটা মুখের মধ্যে মেখে নেব। এই গরমের মধ্যে এর মধ্যে একটু দইও দিতে পারো, একটু মধু দিতে পারো, আমি সেগুলো দিলাম না। প্রত্যেক দিন আর দিই না, মাঝে মাঝে দিই।
তারপরে মুখটাকে ভালো করে ক্লিন করে ওইটা মেখে নেব। তারপরে আমি স্নান করতে চলে যাব। আর পুজো দেওয়া তো নেই, যেহেতু অছুত চলছে আমাদের, পুজো দেওয়া নেই। কিন্তু ঠাকুরকে না দিয়ে আমি থাকতে পারি না। ওই যে বললাম, শাশুড়ির কথা বললাম না, এই যুক্তিটা আমার ঠিক পোষায় না। আমরা নিজেরা তো যা হোক খাচ্ছি, নিরামিষই খাচ্ছি, কিন্তু খাচ্ছি তো, আর ঠাকুরকে কেন না খাইয়ে রাখবো? ঠাকুরকেও অল্প স্বল্প কিছু দেব। কিন্তু কে তর্ক করবে বলো? তর্ক করলেই অশান্তি, ঝগড়া, কি দরকার? থাক, আমার শাশুড়ি যেটা বলে সেটাই থাক। শুধু আমি যে আমার কাজের যে কাকিমা আসে তাকে দিয়ে শুধু আমি একটুখানি কোনো রকম পুজোটা একটু শুধু জল বাতাসা দিয়ে নিচ্ছি। পুজো ঠিক না, কাকিমা শুধু ঘরটা সামনেরটা মুছে দিয়ে একটু জল বাতাসা ঠাকুরকে দিয়ে দিচ্ছে। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও।